প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের রোগ নিয়ে কথা বলি, সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি তার প্রাদুর্ভাব আমরা দেখেছিলাম 2020-এ। এরপর সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল। 2022-এ এসে তা আস্তে আস্তে স্তিমিত হয়ে যায়। আবার হঠাৎ করে 2025-এ এসে আমরা দেখতে পাচ্ছি সেই প্রাদুর্ভাব। আসলে এই বিষয়টি কী রকম? দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোন বিষয় নিয়ে কথা বলছি, তা হচ্ছে করোনা। করোনা নিয়ে আজকে আমাদের আলোচনা, এবং আলোচনায় আমাদের সাথে অংশগ্রহণ করছে বাংলাদেশের একজন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার গোলাম সরওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া, সহকারী অধ্যাপক হিসেবে আছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতাল এবং পাশাপাশি মহাসচিব দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। স্যার, আমরা আজকে করোনা নিয়ে কথা বলতে যাচ্ছি। করোনা হঠাৎ করে আবার বেড়ে গেছে এবং জনমনে দেখা যাচ্ছে একটি আশঙ্কা। এই আশঙ্কা বা বাস্তবতা দুটোর মধ্যে আসলে কি মিল কতটুকু, সেই বিষয়ে একটু জানতে চাই। কতটুকু উদ্বেগজনক? ধন্যবাদ সাদিয়া আপনাকে। করোনা সারা বিশ্বব্যাপী একটা আতঙ্কের নাম। আমরা হয়তো বা ভেবেছিলাম যে আমরা হয়তো মুক্তি পেয়ে গেছি, বাট এখন আবার দেখা যাচ্ছে যে গত সপ্তাহ দুয়েক যাবৎ করোনা রোগ নির্ণীত হচ্ছে। যদিও এর ব্যাপকতা এখনও প্রভাব পড়েনি, তারপরে কি হবে সেটা প্রেডিক্ট করা যাচ্ছে না। সুতরাং আমার মনে হয় যে আমরা শুরু থেকে যদি এই ব্যাপারগুলিতে আমরা নিজেরা সচেতন থাকি এবং সচেতনমূলক প্রোগ্রাম করি এবং জনসচেতনতা সৃষ্টি করি, যেহেতু একটা ভাইরাস ডিজিজ, সেই ক্ষেত্রে প্রিভেনশন করতে পারলে আমাদের অনেক বেনিফিট হবে। জি, অবশ্যই আমরাই সেই আশাই করছি। আমরা দেখেছিলাম 2020 থেকে 2022-এ মৃত্যুর সংখ্যা অত্যন্ত বেশি, প্রায় 11%-এরও বেশি, এবং মাঝামাঝি যে সময়টি ছিল তার মধ্যে সেই সংখ্যাটি 4.এর নিচে নেমে গিয়েছে, আবার হঠাৎ করে বাড়া শুরু করেছে। এই যে আমরা চিত্রটি দেখছি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে, বাস্তবে কি বলছে? হাসপাতালের চিত্রগুলো কীরকম? হাসপাতালে যেমন আমাদের বক্ষব্যাধি রিলেটেড, আমরা যেহেতু বক্ষব্যাধি হাসপাতালে আছি, বিশেষ করে করোনার যে মেইন অ্যাটাকিং পয়েন্ট থাকে লাংস, তো সুতরাং লাংসের উপসর্গের পেশেন্টগুলি বক্ষব্যাধিতে আসে। বক্ষব্যাধিতে আমরা এই পর্যন্ত একজন ডায়াগনোসিস হয়েছে ভর্তি পেশেন্টদের মধ্যে। তার ছাড়াও দেখা যাচ্ছে যে প্রতিদিনে 10-15 জন সাসপেক্টেড কেস হিসাবে আসছে। আমরা তাদেরকে ইনভেস্টিগেশন লিখে দিচ্ছি। বিশেষ করে প্রিভিয়াস যে উপসর্গগুলি, করোনা তো বেসিক্যালি ভাইরাস ডিজিজ, যখন রেসপিরেটরিতে প্রভাব ফেলে, কারোর দেখা যায় যে হালকা জ্বর বা বেশি জ্বর, কাশি, কারোর অনেকের ক্ষেত্রে শ্বাসকষ্ট যদি সিভিয়ার হয় আর কি। এছাড়া দেখা যায় যে কারোর গলা ব্যথা, শরীর ব্যথা, এগুলি নাক দিয়ে পানি, হাঁচি, মানে ভাইরাল ফ্লুর মতো প্রেজেন্ট করে। তখন আমরা তাদের সাসপেক্ট, যেহেতু এখন এটার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, আমরা সাসপেক্ট হিসাবে তাদেরকে কিন্তু টেস্ট করাচ্ছি। এবং বিশেষ করে এখন আমরা যেটার উপর র্যাপিড অ্যান্টিজেন টেস্টে লিখে দিচ্ছি, কারণ আরটিপিসিআর যেটা এখনও সব জায়গায় অ্যাভেলেবল হচ্ছে না, সেই জন্য আমরা আরটিপিসিআরের মাধ্যমে ওদেরকে লিখে দিচ্ছি এটা করা। আমরা শুনছি যে বিভিন্ন ধরনের নতুন নতুন ভ্যারিয়েন্ট আসে, এবং বর্তমানে যে ভ্যারিয়েন্টগুলো চলছে সেগুলো একদম নতুন। আসলে কি নতুন, নাকি এগুলো সেই পুরনো যে আমরা ভ্যারিয়েন্টগুলোর কথা শুনছিলাম সেগুলোরই কোনো একটি অংশ? ভাইরাস, বিশেষ করে আমরা যেমন ফ্লু ভাইরাসের ক্ষেত্রে বলি যে ওদের মিউটেন্ট, মানে ওদের জেনেটিক কিছু চেঞ্জ হয়। এখন এইবারও শোনা যাচ্ছে বা আইসিডিডিআরবির বিভিন্ন যে গবেষণা, তাদের দেখা যাচ্ছে যে 2টা নতুন ভেরিয়েন্টে XFC এবং XFGর কথা শুনে যাচ্ছে, যেটা আগের মানে করোনা ভাইরাসে, বাট তাদের ধরনটা একটু নতুন টাইপের, যেটা আগের চাইতে একটু ভিন্নতর মানে মনে হচ্ছে আর কি, সেটা শোনা যাচ্ছে এখন পর্যন্ত। তো আমরা এখন বর্তমানে যে ভ্যারিয়েন্টগুলো দেখছি সেগুলো কতটুকু
মৃত্যুর ঝুঁকি বাড়াতে পারে বলে আপনি মনে করেন? এটা সময়ের সাথে বলা যাবে, এখনো ওই রকম পর্যায়ে আসে নাই। বিশেষ করে গতবার যেগুলি মৃত্যুর জন্য কিছু ফ্যাক্টর থাকে, যে একটা হলো যে মানে যে জীবাণুটা থাকে তার ভিরুলেন্সি কতটুকু, সেকেন্ড হলো যে তার ইনভলভমেন্ট, বিশেষ করে গতবার মেজরিটি কিন্তু লাং ইনভলভমেন্ট যাদের বেশি ছিল তাদের মানে প্রথমে নিউমোনিয়া, তারপরে ফাইব্রোসিস, তারপরে কিছু কোমরবিডিট কন্ডিশন আছে, তারপরে কিছু কন্ডিশন যাদের ইমিউনিটি কম থাকে তাদের দেখা যাচ্ছিল যে তখন সিভিয়ারিটি বেশি ছিল, তখন মানে মৃত্যুর হার যাদের এই ফ্যাক্টরগুলি থাকে তাদের মৃত্যুর হার বেশি থাকে। বাট এই বছর এখন পর্যন্ত এইরকম কিছু বলার মতো সুযোগ এখনো আসেনি। এটা দেখা যাক মানে কি হয় সামনের দিনগুলোতে। আমরা দেখেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে নিম্বাস বলে একটি ভ্যারিয়েন্ট আছে এবং সেটি অত্যন্ত সংক্রামক, এবং সেটি আমাদের দেশে প্রাদুর্ভাবটা আসলে কীরকম, বা হাসপাতালগুলো বা আপনার যে ব্যক্তিগত চেম্বার আছে সেখানে কি ধরনের রোগী পাচ্ছেন? এই ধরনের অত্যন্ত সংক্রামক রোগীগুলো পাচ্ছেন, নাকি সাধারণভাবে যে আমরা গত 3-4 বছর ধরে যে এই ধরনের রোগীগুলো দেখেছি সেগুলোই বেশি পাওয়া যাচ্ছে? অত্যন্ত সংক্রামক বলার মতো মানে সময় এখনো আসে নাই, মানে আগের মতোই যে যেগুলি ভাইরাল মানে ফ্লু রিলেটেড আসছে সেই জিনিসগুলি পাচ্ছে। আর দুই একটা কেস যেমন আমার ব্যক্তিগত দেখা যাচ্ছে যে তাদের লাংয়ে নিউমোনিয়া লাইক ফিচার আছে, এবং সিটি স্ক্যান করলে লাংয়ে মানে আমরা যেটা বলি গ্রাউন্ড গ্লাস অপাসিটি বা কনসলিডেশন থাকে, বাট তাদের ব্যাকটেরিয়াল এভিডেন্স পাওয়া যাচ্ছে না, এবং তাদের স্যাচুরেশনও একটু কমে যাচ্ছে, যে লাইক 95-94 হয়ে যাচ্ছে। এদেরকে আমরা এখনের সময়ে আমরা চিন্তা করতেছি যে মানে তারা মানে কোভিড হওয়ার পসিবিলিটি বেশি থাকে আর কি। এই পেশেন্টগুলির যদি সংখ্যা বাড়ে তাহলে কিন্তু মানে এটা আবার মানে আতঙ্কজনক হয়ে যেতে পারে আর। অবশ্যই আমরা দেখেছি যে ফুসফুসের বিভিন্ন ধরনের রোগগুলোর মোটামুটি উপসর্গ একই রকম, একদম সিজনাল ফ্লু থেকে শুরু করে এই কোভিড সব কিছুতেই জ্বর আসছে, কাশি হচ্ছে বা সর্দি, এইরকম কিছু। বর্তমানে যে ভেরিয়েন্টগুলো চলছে কোভিডের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে উপসর্গ কি একই রকম নাকি তার মধ্যে কোনো ভিন্নতা রয়েছে? না, কিছুটা ভিন্নতরও আছে, আবার কিছুটা যখন লাং ইনভলভমেন্ট হবে, আপনিও একজন রেসপিরেটরি ফিজিশিয়ান, লাং ইনভলভমেন্ট হলে লাংয়ের সিমটম আসবেই, এটা শুরুতেই আসুক বা পরে আসুক। যাদের লাংয়ে বিশেষ করে এটা কি হচ্ছে, নিউমোনিয়া করছে, নিউমোনিয়া করলে নিউমোনিয়া লাইক ফিচার যেমন কাশি থাকবে, শ্বাসকষ্ট থাকবে, অনেকের ক্ষেত্রে চেস্ট পেন হবে, তারপরে স্যাচুরেশন ফল করে যাবে। অ্যাসোসিয়েট যেটা ভাইরালের জন্য ইনফেকশন বা ইনফ্লামেশনের জন্য জ্বর থাকবে। আবার এটা যেহেতু রেসপিরেটরি আপার এয়ারওয়ে কিছু সিমটম থাকতে পারে। তারপরে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সোর থ্রোট যেটা গলা ব্যথা এটাও থাকতে পারে। আর ইনফ্লামেশনের জন্য শরীর ব্যথা, গা ম্যাচ ম্যাচ করা, এই সিমটমগুলি থাকবে। ঘুরে ফিরে এক ধরনের যদি রেসপিরেটরি মানে ইনভলভমেন্ট হয়ে যায় তখন রেসপিরেটরি সিমটমগুলি প্রমিনেন্ট হবে। আর রেসপিরেটরি ইনভলভমেন্ট যদি না হয় বা মানে মাইনর থাকে তখন রেসপিরেটরি সিমটমগুলি থাকবে না, তখন আমরা মনে করি হয়তো বা এবার ভিন্ন টাইপের যে ফুসফুসে ধরছে না, বিষয়টা এইরকম হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আমরা নিউমোনিয়াকে খুব ভয় পাই, ফুসফুসে যতগুলো রোগ রয়েছে সংক্রামক রোগগুলো, এর সাথে কোভিডের যে সংক্রমণ হয়েছে এটার মধ্যে কি কোনো পার্থক্য থাকে কিনা? না, একটা থাকে যে ভাইরাল এবং নিউমোনিয়া বলতে অনেক ভাইরাল হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে, ফাঙ্গাল হতে পারে। আমরা ইউজুয়ালি দেখা যায় যে আমরা ভাইরাল এবং ব্যাকটেরিয়াল দুইটা নিউমোনিয়া নিয়ে বেশি ডিল করি। ভাইরালগুলি বিশেষ করে বাচ্চাদের বা যারা ইমিউনো কম্প্রোমাইজ থাকে তাদের হওয়ার পসিবিলিটি থাকে। আর ব্যাকটেরিয়াল যে কোনো বয়সে হয়, তারপরেও মানে আমরা বলি যে টু এন্ড অফ লাইফ, একটা আর্লি এজ আর একটা মানে ল্যাটার এজ, এল্ডার এজ হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমরা কিছুটা সিমটোমেটিক দেখা যায় যে ভাইরালগুলির সিমটম
ব্যাকটেরিয়াল চাইতে ব্যাকটেরিয়া যেমন শুরুতে একটা হাই ফিভার থাকে, সাথে সাথে রেসপিরেটরি সিমটমগুলি, রেসপিরেটরির মধ্যে কাশি হয়ে যায় এবং চেস্ট পেন, আমরা যেটা বলি, রুগীরা এসে আমাদেরকে বলে যে শ্বাসের সাথে সাথে বুকের ব্যথা বেড়ে যায়, তারপরে ব্রেথলেসনেস হয়। এগুলি ভাইরালের ক্ষেত্রে ততটা প্রমিনেন্ট হয় না যদি ওর যদি কোনো ইমিউনো কম্প্রোমাইজ না থাকে বা কোমরবিডিটি না থাকে। সেই ক্ষেত্রে আর কিছু ইনভেস্টিগেশন আছে, ইনভেস্টিগেশনের মধ্যে আমরা ইজিলি সেপারেট করতে পারি। বিশেষ করে আমরা একটা সিবিসি করলে আমরা ব্যাকটেরিয়াল দেখা যাবে, আমরা নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাচ্ছি, আর ভাইরালের ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখা যাবে যে কাউন্ট কম থাকে। আর একটা একটু কস্টলি ইনভেস্টিগেশন আছে প্রোক্যালসিটোনিন, সেটা করলেও ব্যাকটেরিয়াম না ভাইরাল আমরা ডিফারেন্স করতে পারি। অনেকের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে এটা ব্যাকটেরিয়াম না ভাইরাল, তখন সেই ক্ষেত্রে আমরা এই ইনভেস্টিগেশনগুলির সহায়তা মানে ডিটেকশন করতে পারি। আমাদের যেই ধরনের রোগীগুলো আসছে এখন কোভিডের ক্ষেত্রে, এই রোগীগুলোর ক্ষেত্রে কোন বয়সীদের বেশি কষ্ট হচ্ছে বা কোন বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছে? না যে কোনো ডিজিজে মানে রেসপিরেটরি ডিজিজগুলি, বিশেষ করে এল্ডারলি যারা থাকে আর কি, আমরা জানি যে 65+ যখন হয় তখন ইমিউনিটি কিন্তু ফল করতে থাকে, তখন কিন্তু তাদের যে কোনো ডিজিজেরে সিভিয়ার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য কিন্তু আপনিও জানেন, আমরা কিন্তু যে নিউমোনিয়ার ভ্যাকসিন এগুলি 50+ বা 65+-এ বেশি আমরা প্রেফার করি, যাতে তাদের সিভিয়ারিটি না হয়। সেই ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে যারা এল্ডারলি পেশেন্ট আছে, যারা কোমরবিডিটি আছে, যারা কার্ডিয়াক, বিশেষ করে রেসপিরেটরি, ক্রনিক কার্ডিয়াক, ক্রনিক রেনাল ডিজিজ বা ডায়াবেটিস আছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ডিজিজগুলি সিওপিডি, অ্যাজমা যাদের থাকে তাদের দেখা যাচ্ছে যে এক্সাজারবেশন মানে তাদের প্রিভিয়াস ডিজিজটা কন্ট্রোল থাকবে না, তাইলে সেই ক্ষেত্রে তাদের সাফার হওয়ার চান্স বেশি থাকবে। সাধারণত আমরা দেখেছি যে কোভিডের ক্ষেত্রে বাচ্চারা কম আক্রান্ত হয়েছে, কিন্তু এবার একটি পরিসংখ্যান বলছে যে ঢাকা শিশু হাসপাতালে একটি বাচ্চা আক্রান্ত হয়েছে, 7 মাস বয়সী বাচ্চা, এবং আরও কিছু কিছু ক্ষেত্রেও আমরা স্ক্যাটার্ডলি দেখেছি এই ধরনের কিছু পরিসংখ্যান। তো বাচ্চাদের ক্ষেত্রে যদি হয়ে থাকে সেটি কি উদ্বেগজনক কিনা? না, যে কোনো ডিজিজে বাচ্চাদের জন্য উদ্বেগজনক, বিশেষ করে তারা সিমটম বলতে পারে না, তাদের ডায়াগনোসিস অনেক ক্ষেত্রে ডিফিকাল্টি হয়ে যায়, তাদের ট্রিটমেন্ট এগুলি অনেক ক্ষেত্রে ডিফিকাল্টি হয়ে যায়। যদি বাচ্চাদের হয়, মানে বিশেষ করে কোভিড তো একটা হবে যে কন্টাজিয়াস বা কারোর থেকে ছোঁয়াচের মতো অনেকটা, আমরা যেটা মানে হাঁচি কাশি এগুলির মাধ্যমে ছড়ায়। তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো ফ্যামিলিতে বাচ্চা থাকে, যদি কাদের রেসপিরেটরি বা এরকম সিমটম থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা আমি শুরুতে যেটা বলেছিলাম যে তার প্রিভেনশন বেটার দেন কিউর, তাকে ওই প্রোটেক্টিভ মেজারগুলিতে তাকে সেপারেশন করা, একটা মানে ডিস্টেন্স মেনটেন করে রাখা, তারপরে মাস্ক পরা, যার সিমটম থাকে মাস্ক পরা এগুলি, তারপরে রিপিটেড আমরা জানি যে ভাইরাল ডিজিজগুলি যে কন্টামিনেশনের মাধ্যমে হয়, বারবার হাত ধোয়া। আক্রান্ত ব্যক্তিকে যদি প্রথমে শনাক্ত করে তাকে আমরা আইসোলেট করতে পারি, সেক্ষেত্রে বাচ্চাদের ঝুঁকিটাও কমে যাবে এবং তাদের ইনফেকশন হওয়ার মানে সম্ভাবনাও কমে যাবে। পাশাপাশি যারা আগে থেকে শ্বাসকষ্টের বা শ্বাসতন্ত্রের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত, যেমন আপনি বলেছেন হাঁপানির কথা, আমরা সিওপিডি রোগীদের কথা জানি, বা অন্যান্য বিভিন্ন কারণে যাদের ফুসফুস কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত, তাদের ক্ষেত্রে যদি কোভিড হয়ে থাকে তাহলে কি করতে হবে? তাদের ক্ষেত্রে যেটা হবে যে ইমিডিয়েট যেটা ট্রিটমেন্টে যেতে হবে এবং তাদের প্রিভিয়াস যে ট্রিটমেন্ট আছে সেটা পর্যাপ্ত পরিমাণ রাখতে পারে। ধরেন যে আমরা বেশি ঝুঁকি বলি, ধরেন যে কারোর যদি সিওপিডি থাকে, সিওপিডি রোগীরাই কিন্তু এমনিতে আমরা বলি একটা প্রগ্রেসিভ ডিজিজ। তো সেই ক্ষেত্রে আমরা এমনিতে বলি যে ভাইরাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশনে তাদের এক্সাজারবেশন হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু কোভিড একটা ভাইরাস, তার এক্সাজারবেশন হওয়ার সম্ভাবনা থাকবে। তাকে যে মানে যখনই এই সিমটমগুলি দেখা যাবে, তাকে অক্সিজেন,
তারপরে তাকে ইনহেলার যেগুলি আছে সেগুলি ব্যবহার করা, ক্ষেত্র বিশেষে নেবুলাইজারের মাধ্যমে ওষুধ প্রয়োগ করা, অথবা অনেক ক্ষেত্রে যদি সিভিয়ারিটি বেড়ে যায় স্টেরয়েড ইউজ করা, সেগুলি করতে হবে। এবং ক্ষেত্র বিশেষে আমরা অ্যান্টিভাইরালও ইউজ করি, সেগুলি যেতে হবে, তার মানে পর্যাপ্ত চিকিৎসায় যেতে হবে। তাকে অন্য আরেকটা সুস্থ মানুষের ক্ষেত্রে অ্যাটাক হলে যেরকম, তার ক্ষেত্রে কিন্তু ঝুঁকি বেশি। জি, ঝুঁকির কথায় যখন আসি, তো আগে আমরা দেখেছি যে শ্বাসকষ্ট হয়ে বা অক্সিজেনের ডিমান্ড বেড়ে গেছে এবং তারপরেই রোগীরা মারা যাচ্ছে। এবার আমরা যে ধরনের রোগীগুলোকে দেখছি, তাদের ক্ষেত্রে কি চিত্রটি একই রকম, বা তাদের ক্ষেত্রে কি শ্বাসকষ্টের ঝুঁকি একই রকম কিনা? না, যদি রেসপিরেটরি ইনভলভমেন্ট হয় শ্বাসকষ্টের ঝুঁকি থাকবে। যত বেশি রেসপিরেটরি ইনভলভমেন্ট হবে, তারপরে যে আমরা নিশ্চয়ই আপনার মনে আছে পার্সেন্টেজ দিত যে 30%, 20%, 50% এরকম। আমরা জানি যে যে কোনো রেসপিরেটরি যদি লাং ইনভলভ মোর দেন 20% হয়, তখন তার কিন্তু সিমটমগুলি অনেকাংশে বেড়ে যায় এবং শ্বাসকষ্টের ঝুঁকি এবং স্যাচুরেশন কমে যায় এবং তাকে অ্যাক্টিভ ট্রিটমেন্টের আওতায় আনতে হয়। এখন পর্যন্ত মানে সময়ের সাথে বলা যাবে, এখন পর্যন্ত ওইরকম ঝুঁকিপূর্ণ যে কিছু দেখা যাচ্ছে, বাট এখনও এরকম বেশিরভাগ কেসে দেখা যাচ্ছে যে নন রেসপিরেটরি হচ্ছে, মানে লাং ইনভলভমেন্ট কম হচ্ছে। এটা একটা মানে নিশ্চয়ই আশাব্যঞ্জক। এখন দেখা যাক, এবং এটার কিছু প্রভাবও হতে পারে যে যারা আমরা ভ্যাকসিন নিয়েছি, বিশেষ করে আমরা যারা ভ্যাকসিন নেই, ভ্যাকসিনের একটা উদ্দেশ্য থাকে যে তাকে প্রিভেনশন না, তার সিভিয়ারিটি যাতে কম হয়, সেটা একটা ফ্যাক্টর থাকতে পারে। জি, আমরা নিশ্চয়ই সেটি আশা করছি যে এই রকম একটি চিত্র আমরা পেতে যাচ্ছি। কিন্তু তারপরেও রোগীদের মধ্যে ভয় থাকে, তারা চিন্তা করে যে যদি এখন যেহেতু কোভিড চলছে, যদি কাশি হয় বা তার সাথে জ্বর থাকে, তাকে টেস্ট করতে হবে, কিন্তু টেস্টের অপ্রতুলতা রয়েছে। যদি এই ধরনের উপসর্গ থাকে, তাহলে তারা কি করবে? আমি সাধারণ থেকে শুরু করতে চাচ্ছি। না, অপ্রতুলতা আছে। আপনি জানেন যে আমরা বক্ষবিধিতে মানে কিছু আলাপ আলোচনা করেছি, এই পেশেন্টগুলি আমরা শুরু থেকে কিভাবে আমরা তাদেরকে ডিল করব। আমরা যাদের এই ধরনের সিমটম থাকে, আমি আগেও বলেছি যে আমরা নিউমোনিয়া লাইক যাদের সিমটম থাকে এবং আমরা যদি ডিটেকশন করতে পারি যে এটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া না, তাকে আমার যদি কিট নাও থাকে, তাকে আমি আপাতত বর্তমান সিনারিওতে আমরা কোভিড হিসাবে আমরা শনাক্ত করে রাখব, মানে শনাক্ত করে সেই প্রোটোকল অনুযায়ী আমরা চিকিৎসা দিব যাতে তার সিভিয়ারিটি ডেভেলপ না করে। জি, আমরা নিয়ে আরো কথা বলবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি করোনার বর্তমান প্রেক্ষাপট নিয়ে। জনমনে তো আশঙ্কা রয়েছে, যদি এই উপসর্গ হয় তাহলে কি পরীক্ষা করবে? আমাদের যেটা আছে যে আমরা নর্মালি আমরা বলি যে ইউজুয়ালি একটা চেস্ট এক্সরে করা লাং ইনভলভমেন্ট আছে কিনা। তারপরে যদি অনেক ক্ষেত্রে আমরা যদি দেখি যে এক্সরে নর্মাল বাট সিমটম আছে, সেই ক্ষেত্রে আমরা বলি যে HRCT অফ দ্য চেস্ট করা, যাতে আর্লি ডিটেকশন হয়ে যায় তার নিউমোনিয়া আছে কিনা। পাশাপাশি আমরা একটা সিবিসি করতে পারি, সিবিসি করে এটা ব্যাকটেরিয়াল না বাইরেও সেটা ডিফারেন্সিয়েট করতে পারি। তারপরে কিছু মানে ইনফেক্টিভ মার্কার আছে, যেমন CRP করি, FDS লেভেল করি, এবং আগের প্রেক্ষাপটে একটা ছিল যে কোয়াগুলেশন সিস্টেমের উপরে ইফেক্ট করে, সেই ক্ষেত্রে আমরা ডি ডাইমারও করতাম। যাদের ডি ডাইমার বেশি থাকতো আমরা মনে করতাম, ধরে নিতাম যে সিভিয়ারিটি বেশি, তখন সেই অনুযায়ী আমরা চিকিৎসা করতাম। আর আমাদের আগে যেটা ছিল RT-PCR, এখনও RT-PCR-এর অপ্রতুলতা থাকার জন্য আমরা কিছু মানে যেটা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করছি। র্যাপিড অ্যান্টিজেন টেস্টে মানে যদিও সেন্সিটিভিটি কম, তারপরও আমরা ডিটেকশন করতে পারতেছি। আমরা ইনিশিয়ালি এই টেস্টগুলি করলে একটা ধারণা করতে পারবো, তারপরে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি আমরা ফার্দার ইনভেস্টিগেশনে যাব। জি, অবশ্যই। একটু পিছনের কথাতে আসি। আমরা আগে দেখেছি যে লকডাউন ছিল, আইসোলেশন ছিল, যারা আক্রান্ত হয়েছে বা যাদের উপসর্গ দেখা গেছে তাদের ক্ষেত্রে।
এবার তো এরকম এই চিত্রটি নাই, তো এবার যদি এইরকম উপসর্গ নিয়ে কেউ থাকে তাকে কি করতে হবে? সে কি তার কর্মস্থলে যাবে নাকি বাসায় থাকবে, এবং বাসায় যদি থাকে তাহলে কিভাবে থাকতে হবে? চিত্র নাই, বাট ভবিষ্যতে হতেও পারে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এখন থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে যাদের রেসপিরেটরি সিমটম থাকে। কারণ আমরা জানি ভাইরাল ডিজিজগুলি যারা ওভার ক্রাউডেড আছে, পার্সন টু পার্সন তো কন্ট্যাক্টে থাকে, তখন ছড়ানোর সম্ভাবনা, স্প্রেড হওয়ার সম্ভাবনা থাকে। যাদের এই সিমটমগুলি থাকে, এখনের প্রেক্ষাপটে আমার মনে হয় যে তাকে আইসোলেটলি বাসায় থাকলেই ভালো, কারণ সেই ক্ষেত্রে এটার স্প্রেড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো সুতরাং আমার মনে হয় যে এটা করে বাসায় থাকবে, মাস্ক পরবে, তারপরে একটা নির্দিষ্ট আমরা আগে বলতাম সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে থাকবে, রিপিটেডলি হ্যান্ড ওয়াশ করবে। এগুলি করলে আমার মনে হয় যে সে নিজেও উপকৃত হবে এবং ছড়ানোটাও প্রিভেনশন হবে। আমার মনে হয় যে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি যাদের এই সিমটম হয় তারা আমার মনে হয় যে যদি বাসায় অবস্থান করে, এটা আমাদের সবার জন্যই এটা একটা ভালো হবে। জি অবশ্যই। তারপরে তো কিছু অংশকে যেতে হচ্ছে হাসপাতালে, এবং কাদেরকে হাসপাতালে যাওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? হাসপাতালে মানে যখনই সিমটম হয়, এটা গত যে সিনারিও ছিল এতে নিশ্চয়ই একটা আশঙ্কাজনক। হসপিটালে যাওয়া উচিত যাদের সিমটম থাকে, এবং সিমটম যদি দেখা যাচ্ছে যে একটু বেশি হচ্ছে, যে তার জ্বর আছে, তার কাশি আছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, তার কখনো আগে শ্বাসকষ্ট ছিল না, হঠাৎ মনে হচ্ছে যে এটা হতে পারে যে অনেকেই তো অক্সিজেন বাসায় চেক করতে পারেন পালস অক্সিমিটার দিয়ে। এটা মানে সামান্য হতে পারে, অনেক বেশিও হতে পারে। যদি দেখে যে পালস অক্সিমেট্রিতে তার স্যাচুরেশন কমে যাচ্ছে, আমরা ইউজুয়ালি 97-এর উপর থাকে একটা সুস্থ মানুষের ক্ষেত্রে। যদি সেই ক্ষেত্রে 97-এর নিচে নেমে যায়, অবশ্যই তাকে হসপিটালে যাওয়া উচিত এবং কিছু ইনভেস্টিগেশন করে তার বর্তমান অবস্থান জানা উচিত এবং তাকে চিকিৎসার আওতায় আনা উচিত। এই যে কোভিডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এর আগে চিকিৎসার জন্য অনেক ধরনের ঔষধ এসেছে, অনেকেই বাসায় বসে অনেক ধরনের ওষুধ গ্রহণ করেছে, আবার গবেষণার মাধ্যমে কিছু প্রাপ্ত যে ওষুধগুলো পাওয়া গেছে সেগুলো হাসপাতালে গিয়ে দেখেছে, এবং সেই ওষুধগুলোর ক্ষেত্রেও কিছু সময়ের ব্যাপার ছিল যে এতদিনের মধ্যে তাদের আসতে হবে এবং তারপরে ওষুধ গ্রহণ করতে পারবে বা পরবর্তীতে আর পারবে না। তো এবারে চিত্রটি কীরকম? এবারে কিভাবে চিকিৎসা দিতে হবে? এবারে যে চিত্রটা, এখন অ্যান্টিভাইরাল যে ড্রাগগুলি সেগুলি তখন সময়ের দাবিতে এবং ভেরিয়েন্ট অনুযায়ী কিন্তু বাজারজাত হয়েছিল। এটা সারা বিশ্বে গবেষণা করে তখন এই ওষুধগুলির মানে দেখা গিয়েছিল যে তাদের ইফেক্টিভনেস আছে। এবার তো মাত্র শুরু হলো। আমরা যেটা ভাইরাস ডিজিজের ক্ষেত্রে যেগুলি সিমটমগুলির ক্ষেত্রে, যে জ্বর হয়েছে প্যারাসিটামল দিলাম, গলা ব্যথা আছে প্যারাসিটামল প্লাস মাউথ গার্গলিং করতে বললাম, শ্বাসকষ্ট আছে সেই ক্ষেত্রে যদি প্রিভিয়াসলি তার শ্বাসকষ্ট থেকে থাকে তার প্রিভিয়াস ওষুধগুলি চালনার কথা বললাম। তারপরে এইভাবে আমরা একটা মানে ওষুধ শুরু করতে পারি, আর স্যাচুরেশন কমে গেলে সেক্ষেত্রে অক্সিজেন দিতে পারি। আর অ্যান্টিভাইরাল যে আগে ড্রাগগুলি ছিল এগুলি কিন্তু এখন বাজারে নাই। আমরা আপনিও জানেন, আমরা বক্ষব্যাধিতে এই ব্যাপারে আমরা একটা ব্যাপক আলোচনা করেছি এবং গত কিছুদিন আগে আমাদের বিশেষ সহকারীও ভিজিটে এসেছিলেন। তখন আমরা যে আমাদের প্রিপারেটরি কোভিড নিয়ে যেটা আমরা কিছু বেড এবং ইভেন আইসিইউতেও বেড আমরা রেখে দিয়েছি, যদি মানে সিনারিও চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আমরা যাতে সহজে তাদেরকে চিকিৎসার আওতায় আনতে পারি সেই করেছি। এবং আমি নিজেও ব্যক্তিগত উদ্যোগে আমরা আগে যারা এই ওষুধগুলি তৈরি করেছিল আমরা বলেছি যে বিশ্বের সাথে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য যে সমস্ত দেশে আছে সেই আগের অ্যান্টিভাইরালগুলির ইফেক্টিভনেস আছে কিনা সেগুলি তারা যাতে যোগাযোগ করে বাজারে ওষুধ আনার ব্যবস্থা করে, সেই ব্যাপারেও আমরা তাগিদ দিয়েছি। জি অবশ্যই, নিশ্চয়ই। তাহলে আমাদের দেশের জন্য একটা আশাব্যঞ্জক চিত্র পাওয়া যাচ্ছে। আমরা কোভিডের ক্ষেত্রে
যেরকম ভয় পাই অন্যান্য ধরনের ফুসফুসের সংক্রামক রোগে কিন্তু অতটা ভয় পাই না, কিন্তু তারপর আমাদের দেশে দেখা যায় অন্যান্য ধরনের রোগগুলোও রয়েছে, যেমন নিউমোনিয়ার কথা আমরা শুনি এবং বিভিন্ন ধরনের সিজনাল ফ্লু আমরা প্রায় সারা বছরই দেখি। তো এই ধরনের রোগগুলো ক্ষেত্রে সতর্কতা কীরকম নেওয়া উচিত এবং কোভিডের ক্ষেত্রে কীরকম নেওয়া উচিত, এর মধ্যে কি কোনো পার্থক্য আসলে করা উচিত কিনা? না, ভাইরাল ডিজিজ এক ধরনের, ব্যাকটেরিয়াল ডিজিজ এক ধরনের। ভাইরাল ডিজিজের ক্ষেত্রে সবগুলি কিন্তু সংক্রমণ মানে পার্সন টু পার্সন হওয়ার পসিবিলিটি থাকে। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিছু ফ্যাক্টর থাকে, এই ফ্যাক্টরগুলি থাকলে যেমন আমরা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া বলি, যারা স্মোকার আছে, যারা অ্যালকোহলিক আছে, যাদের ইমিউনো সাপ্রেশন আছে, যাদের মানে প্রিভিয়াস রেসপিরেটরি ক্রনিক রেসপিরেটরি ডিজিজ আছে, ম্যালনিউট্রিশন আছে, তাদের দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়ালগুলি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ভাইরাসগুলি যখন একটা সিজনাল, যে এই সিজনে যে বিশেষ করে ক্লোজ কন্ট্যাক্টে যখন চলে যায় বা আমরা সবাই তো মানে বাসা থেকে বা ঘর থেকে বের হয়ে কেউ বাজারে যাচ্ছি, কেউ দেখা যাচ্ছে যে ট্রেনে বাসে সব জায়গায় ভ্রমণ করছি, একসাথে আমরা সব সময় গাদাগাদি করে চলাফেরা করছি, যেগুলি একটা ভাইরাল ডিজিজ ছড়ানোর উৎকৃষ্ট মাধ্যম। সুতরাং যেহেতু আমাদের কোভিডের একটা প্রাদুর্ভাব দেখা দেওয়ার সম্ভাবনা আছে এবং এখন কিছু কোভিড ডিটেকশন হচ্ছে, আমার মনে হয় যে এই জিনিসগুলি যদি আমরা অ্যাভয়েড করি এবং আমরা যদি বিশেষ করে একটা জিনিস সবাই যদি মাস্ক পরি, তাহলে আমার সেই ক্ষেত্রে যে স্প্রেড হওয়ার সম্ভাবনা কিন্তু কমে আসবে। আচ্ছা, কোভিড নিয়ে আমরা আরও কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির আগে যেমনটি বলেছিলেন যে বিভিন্ন ধরনের রোগের সাথে কোভিডের সম্পর্ক, তো সেই ক্ষেত্রে একটু জানতে চাই, যদি ইনফ্লুয়েঞ্জা এবং করোনা একসাথে হয় তাহলে কি করতে হবে? কারণ দুটির উপসর্গ একই রকম এবং দুটির ক্ষেত্রে রোগীকে একই ধরনেরই চিকিৎসা কাছাকাছি নিতে হতে পারে, তো চিকিৎসা আসলে কিভাবে করতে হবে? ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড যদি একসাথে হয়, দুইটাই কিন্তু ভাইরাল ডিজিজ। আমাকে তাহলে তাকে কনফার্ম করতে হবে যে তার ইনফ্লুয়েঞ্জাও আছে, কোভিডও আছে, মানে তার আমরা যে ভাইরাল মার্কারগুলি করে তার যে ইনফ্লুয়েঞ্জা অথবা মানে অন্যান্য যে ভাইরাল মার্কার আছে যদি পজিটিভ থাকে, যদি কোভিড পজিটিভ থাকে, তখন আমার মানে এক্সিস্টেন্স অফ টু ডিজিজ, তাহলে আমার চিকিৎসার ব্যাপারে আসতে হবে। চিকিৎসার যেটা ভাইরাল, আমরা মানে অধিকাংশ ক্ষেত্রে ভাইরাল একটা সেলফ লিমিটিং ডিজিজ। আমরা ইনফ্লুয়েঞ্জার জন্য কিন্তু সচরাচর অ্যান্টিভাইরাল ইউজ করি না। যখন দেখা যাচ্ছে যে পেশেন্ট ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যায়, রেসপিরেটরি ইনভলভমেন্ট বেশি হয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সমস্ত পেশেন্ট এইচডিও এবং আইসিইউ সেটিংয়ে চলে যাচ্ছে এবং অ্যান্টিব্যাকটেরিয়ালে তাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে না, কারণ সব ক্ষেত্রে ভাইরাল মার্কার করা সম্ভব হয় না। তখন কিন্তু আমরা অ্যান্টিভাইরাল ইউজ করি, যেমন আমরা বিশেষ করে ওসালটামিবির যে ওষুধটা আছে সেই ক্ষেত্রে ইউজ করি। এখন যদি তাদের মাইল্ড সিমটম থাকে, সেই ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল সিমটোমেটিক ট্রিটমেন্ট দিলে হবে। যদি সিভিয়ার ডিজিজ থাকে, তাহলে অবশ্যই তাকে ট্রিটমেন্টের আওতায় আনতে হবে এবং অ্যান্টিভাইরাল দিতে হবে, সেই ক্ষেত্রে পেশেন্ট উইল গেট বেনিফিট। আবার ডেঙ্গু আমরা দেখতে পাচ্ছি, ইদানিং ডেঙ্গুতে রোগীও মারা যাচ্ছে, তাদের যদি ডেঙ্গু এবং করোনা একসাথে হয় তাহলে কি করতে হবে? মানে এটা একটা চমৎকার কোশ্চেন করেছেন এবং এটা একটা বিশেষ করে এই জিনিসটা বেশি উদ্বেগজনক। আমাদের এই সিজনে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব আপনি জানছেন, মানে আমরা সবাই জানি এখন ডেঙ্গুর সিজন চলতেছে এবং ডেঙ্গুতে অনেকে আক্রান্ত হচ্ছে, এর উপরে করোনা এসে যোগ হয়েছে, তাহলে দুটা হলে কিন্তু তার ডিজিজ সিভিয়ারিটি বেড়ে যাচ্ছে। কিন্তু ডিজিজ সিভিয়ারিটি বেড়ে মানে এই পেশেন্টগুলি যদি এরকম সিচুয়েশন হয়, আমি মনে করি অবশ্যই হসপিটালাইজ করতে হবে এবং হসপিটাল সেটিংয়ে তাদের ট্রিটমেন্ট করতে হবে। তাদেরকে বাসায় রেখে ট্রিটমেন্ট করার মানে অপশন কম রাখতে হবে, কারণ এই দুইটা ডিজিজে যেহেতু মর্টালিটি হাই থাকবে, তাইলে সেই ক্ষেত্রে হসপিটাল সেটিংয়ে এনে তাদেরকে চিকিৎসা করতে হবে। মানে তার মানে
ফলো আপ এবং অবজারভেশন দুটি অবশ্যই করতে দুইটাই, হবে। অবজারভেশন, ট্রিটমেন্ট, ফলো আপ এগুলি হসপিটাল সেটিংয়ে এবং স্ট্রিক্ট সুপারভিশনে করতে হবে। কারণ এদের একটু সামান্য ডেঙ্গুতে দেখা যাচ্ছে কমপ্লিকেশনগুলি যদি হিমোরেজ, শক এগুলি হয়ে যায়, তখন কিন্তু বাসায় দেখা যাবে যে 4-6 ঘন্টার ব্যবধানে অনেক পার্থক্য হয়ে যাচ্ছে। তো সুতরাং আমার মনে হয় যে যাদের এইরকম সিমটম থাকে তাদের হসপিটালে ভর্তি হয়ে তাদের চিকিৎসা করাই ভালো। ডেঙ্গুতে আমরা যেমন দেখছি যে হাসপাতালে ডেঙ্গু ইউনিট আছে, কোভিডের ক্ষেত্রে এরকম ছিল, কিন্তু যেহেতু গত 2 বছর ধরে বা 2 বছরের বেশি সময় ধরে এই কোভিড আমরা দেখতে পাইনি, তাহলে কিছুটা প্রস্তুতিতে তো ঘাটতি ছিলই। এখন এই মুহূর্তে আপনি কি মনে করছেন প্রস্তুতি কি যথেষ্ট কিনা সারা দেশব্যাপী? সারা দেশব্যাপী মানে আমার যতটুকু মানে ধারণা, আমি বিভিন্ন গত 2 দিন বিশেষ করে গত সোমবারে আমরা বিভিন্ন সেক্টরে কথা বলেছি, আমরা আমাদের যে ডিজি অফিসে কথা বলেছি এবং কয়েকটা হসপিটালে কিছু বেড বরাদ্দ করেছে কোভিড রোগীদের জন্য, ঢাকা মেডিকেলে করেছে, তারপরে ডিএনসিসিতে আছে, তারপরে আমাদের বক্ষবিধিতেও আমরা বরাদ্দ করেছি। এরকম 4-5টা হসপিটালে ওনারা মানে ডিজি অফিস থেকে নির্দেশ দিয়ে কিছু বেড বরাদ্দ করে রাখা হয়েছে। এখন পর্যন্ত যেই সিনারিও, তাতে যে প্রিপারেশন আছে আমি মনে করি যে মানে এটা সাফিসিয়েন্ট। যদি সিনারিও চেঞ্জ হয় তাহলে মানে সময়ের সাথে সাথে অবশ্যই আমাদের মডিফিকেশন করতে হবে, মানে শয্যা সংখ্যা বাড়াতে হবে, অথবা কোভিড গতবারের মতো কোভিড হসপিটাল, ডেডিকেটেড হসপিটাল ঘোষণা করতে হবে, করে চিকিৎসার আওতায় আনতে হবে। আমরা আশা করি যে হয়তোবা এবার এই অবস্থা হবে না। আমরা আগের থেকে যদি প্রস্তুতি নেই, প্রোটেকশন নেই, তাইলে আমরা অনেক কিছুই কিন্তু ঝুঁকির থেকে মুক্তি পাব। জি অবশ্যই। আমরা যেমন দেখেছি হাসপাতালের চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু টিকার ক্ষেত্রে ব্যবস্থাটি কতটুকু যথেষ্ট বলে আপনি মনে করছেন? কারণ আমরা প্রথমে যেভাবে একটি ঢেউ ছিল যে সবাই করোনার টিকা নিয়েছে, দ্বিতীয় টিকা নিয়েছে, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে স্তীমিত হয়ে গেছে। তৃতীয় এবং চতুর্থ ডোজের ক্ষেত্রে তা 10%-এরও কম চলে এসেছে। এখন এই অবস্থায় আপনি কি মনে করেন যে এটি কি যথেষ্ট কিনা, নাকি এই প্রস্তুতিটি আরও জোরদার করতে হবে? না, ভ্যাকসিন অবভিয়াসলি একটা প্রিভেন্টিভ মেজার। আপনারও হয়তো খেয়াল আছে যখন কোভিড ভ্যাকসিন এসেছে মানুষ হুমড়ি খেয়ে সবচেয়ে বেশি, যেমন বক্ষব্যাধিতে সেন্টার ছিল, সবচেয়ে বেশি তদবির ছিল যে ভ্যাকসিনের ডেট নেওয়ার জন্য, যে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে ভ্যাকসিন নেওয়ার জন্য। ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ পর্যন্ত এটা অব্যাহত ছিল। তারপরের থেকে কিন্তু আস্তে আস্তে কমে গেছে। থার্ড ডোজ কিছু নিয়েছে, বিশেষ করে যারা চিকিৎসক, নার্স বা যারা একটু বোঝেন তারা থার্ড ডোজ নিয়েছে। সাধারণ মানুষের ক্ষেত্রে সেই প্রবণতাটা ছিল না। এবং চতুর্থ ডোজের ক্ষেত্রে কিন্তু মেজরিটি অ্যাভয়েড করেছে। আমার মনে হয় যে লেস দেন 1% অফ 4 ডোজ নেয় না। এবং এখন কিন্তু যে যখন আমরা যারা রেসপিরেটরি প্র্যাকটিস করি, রুগীরা এসে বলে যে তার কখনো অ্যালার্জি ছিল না, তার কখনো অ্যাজমা ছিল না, যেতে সে কোভিডের ভ্যাকসিন নেওয়ার পরে এগুলি হয়েছে। মানে সে ভ্যাকসিনের উপর একটা ব্লেম দিতে চাচ্ছে। আসলে ব্যাপারটা এরকম না। অবভিয়াসলি ভ্যাকসিন নিলে তার, যেটা আমি শুরুতেও বলেছিলাম এখনও বলি, ভ্যাকসিন ডিজিজ প্রিভেন্ট করবে না, বাট ডিজিজের সিভিয়ারিটি কমিয়ে দিবে। আমরা মনে করি যে, আমি আশা করি আর কি, অ্যাজ এ রেসপিরেটরি ফিজিশিয়ান, আমরা যারা ভ্যাকসিন নিয়েছি হয়তো বা এইবার এরকম সিভিয়ার করোনা আমাদের মধ্যে দেখা নাও দিতে পারে। সেটা যদি হয় সেটা আমরা ধরে নিব যে ভ্যাকসিনের ইফেক্টিভনেসের জন্য হতে পারে। জি অবশ্যই। আমরা এ নিয়ে আর একটু কথা বলবো, আমাদের আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি করোনার বর্তমান অবস্থা এবং করণীয় এই বিষয় নিয়ে। তো আমরা দেখছি যে কোভিডের ক্ষেত্রে চিকিৎসা আসলে আগের মতোই, এবং আপনি বলছিলেন যে ভ্যাকসিনেরও গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু যেই বিষয়টি নিয়ে সারা বিশ্ব কাজ করছে তা হচ্ছে গবেষণা। আমাদের দেশ এখানে একটু পিছিয়ে আছে। তো আপনি যেহেতু চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের মহাসচিব, আপনার কাছে একটু জানতে চাই এই ক্ষেত্রে
আমাদের কি কি গবেষণার সুযোগ রয়েছে? আমরা যেটা পিছিয়ে রয়েছে ঠিক না, আমরাও কিছু কোভিডের গবেষণা করেছি, বিশেষ করে লং কোভিড ফাইব্রোসিস। আমাদের লাং ফাইব্রোসিস একটা কিন্তু আমাদের রেসপিরেটরির একটা কোভিডের পরে বিশাল অংশ ছিল। আমরা এগুলি নিয়ে মানে অনেক কাজ করেছি। লাং ফাইব্রোসিস মানে এটা হয়তো বা একটা আল্লাহর বিশেষ রহমত অথবা চিকিৎসার কারণে হোক, ফাইব্রোসিস যাদের কোভিডের কারণে হয়েছিল তাদের মেজরিটি দেখা গেছে যে সময়ের সাথে তারা ইমপ্রুভ করে গেছে। এখন যদি আমরা কিছু জিনিস, আমি নিজেও যেটা আমি গত কিছুদিন যাবৎ আমরা একটা আমাদের যে অফিস সেক্রেটারি আছে তাকে আমি বলেছি যে একটা 5 জনের একটা গ্রুপ করে মানে কোভিড নিয়ে যে সমস্ত কাজ হচ্ছে, বিশেষ করে তাদের ভেরিয়েন্ট, তাদের ম্যানেজমেন্ট, এগুলি সব ডাউনলোড করে একটা প্রেজেন্টেশনও করব, যেখানে একটা সম্মিলিতভাবে বক্ষব্যাধি আমরা ঢাকা মেডিকেলকেও ইনক্লুড করব, পিজিকেও ইনক্লুড করব, করে আমরা একটা প্রেজেন্টেশন করব কোভিডের বর্তমান যে কোভিডটা হচ্ছে সেটার উপর। এখান থেকে যেটা আমরা বিশেষ করে আমরা ভেরিয়েন্ট নিয়ে, যে আগের যে কোভিড ভাইরাস, করোনার ভাইরাসের যে ভেরিয়েন্ট ছিল বর্তমানে সেই ভেরিয়েন্টগুলি আছে কিনা, যদি এটা আমরা কাজ করতে পারি। সেকেন্ড হলো যে যারা আক্রান্ত হবে তাদের চিকিৎসা সংক্রান্ত যে ম্যানেজমেন্টের, যে এই ভেরিয়েন্টের জন্য কোন ড্রাগগুলি অ্যাভেলেবল আছে এবং এই ড্রাগগুলির প্রয়োগ করলে আগে অতীতে তো প্রয়োগ হয় না, যে এগুলি সব নিউ ভেরিয়েন্ট, তো সেই ক্ষেত্রে আমরা কতটুকু বেনিফিট পাবো, এই দুইটা ক্ষেত্রে যদি কাজ করা যায় আমরা মনে করি যে কোভিড রোগীদের জন্য কিছু করা যাবে। আমরা কোভিডের ক্ষেত্রে যেমন গবেষণার কথা শুনি, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে গিয়ে যে প্রতিরোধমূলক ব্যবস্থা। কোভিডের ক্ষেত্রে বর্তমানে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে প্রতিরোধমূলক কী কী ব্যবস্থা আপনি মনে করেন যে নেওয়া উচিত? প্রতিরোধ তো এটা মানে আগের থেকে আছে। একটা হলো যে মাস্ক পরা, সেকেন্ড হলো সোশ্যাল ডিস্টেন্স। সোশ্যাল ডিস্টেন্স বলতে ওভার ক্রাউডেড এরিয়াগুলি অ্যাভয়েড করা। ওভার মানে বিশেষ করে যারা থাকে মার্কেট, তারপরে ট্রেন স্টেশন, ট্রেন, বাস, এগুলি যদি মানে আমাদের তো চড়তে হবে, বা যার সিমটম থাকে আমি রিকোয়েস্ট করব সে যাতে এই জিনিসগুলি অ্যাভয়েড করে। তারপরে রিপিটেড হ্যান্ড ওয়াশিং, রিপিটেড, এই 3টা জিনিস যদি আমরা করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা নিজেও আক্রান্ত কম হব, অন্যকেও আক্রান্ত কম করব। আমরা সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা সবসময় দেখতে পাই। এবারও যখন এই করোনার কথা শোনা গেল, আমরা কিছু কিছু লিফলেট দেখছিলাম, কিছু পোস্ট দেখছিলাম, সেটি সোশ্যাল মিডিয়ায় বলি বা প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে, যে এই ধরনের একটি ভ্যাকসিন এসেছে, এই ধরনের একটি ভ্যারিয়েন্ট এসেছে, ভ্যাকসিনের পিছনে কিছু সমস্যা তৈরি হয়েছে, এই ধরনের কথাবার্তা কিন্তু বারবার এসেছে এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে কিছু কথা অসত্য, কিছু হয়তো সত্য। তো এবার আপনি কি মনে করেন, বা আপনার যে উপদেশ সেটি একটু জানতে চাই সোশ্যাল মিডিয়া বা যে মিডিয়া আছে সেই মিডিয়ার ব্যক্তিত্বের কাছে। না, মানে জনসচেতনতা যে কোনো রোগের জন্য একটা উল্লেখযোগ্য, যেগুলি বিশেষ করে যেগুলি প্রিভেনশন করা যায়। তো কোভিড যেহেতু একটা ভাইরাল ইনফেকশন, সেটা প্রিভেনশনেরও মেজার আছে। আমরা বিশেষ করে যেগুলি মানে জনসংযোগের মাধ্যম আছে, টিভি, পত্রিকা, এগুলি যদি সচেতনতামূলক প্রোগ্রাম করে, এগুলির বেশি মানে ভ্যালিডিটিও বেশি থাকবে, অ্যাকসেপ্টেন্সও বেশি থাকবে। আমরা বেশি মানে অধিকাংশ কিন্তু ফেসবুকের উপর, ফেসবুকের যেগুলি এগুলি সব কিছু সত্যি না, এবং কিছু আংশিক সত্যি এবং কিছু থাকে কারণ মন গড়া কথাও। তো আমার মনে হয় যে এই জিনিসগুলি অ্যাভয়েড করে যদি সরকারিভাবে মানে এই জিনিসগুলি, বা যারা বিভিন্ন টিভি চ্যানেল আছে তারা যদি উদ্যোগ নেয় এবং পত্রিকাগুলি উদ্যোগ নেয়, আমরা যারা চিকিৎসক আছি তারা যদি বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম এবং আমাদের কথাগুলি, যেমন আপনি আজকে আপনার মানে অনুষ্ঠানে তুললেন, এরকম যদি আমাদের স্বাস্থ্য বিষয়ক যে অনুষ্ঠানগুলি হয়, এই অনুষ্ঠানগুলিতে যদি এই জিনিসগুলিকে উঠিয়ে আনা হয়, বিশেষ করে
বর্তমান যে করোনা, ডেঙ্গু এই ডিজিজগুলি সম্পর্কে যদি বেশি বেশি হয় এবং যদি মানুষ এগুলি দেখে, তাহলে দেখা যাবে যে মানে মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হবে, এবং যখন সচেতনতা তৈরি হবে তখনই কিন্তু দেখা যাবে যে মানুষের মধ্যে ডিজিজ কন্ট্রোলটা ভালো হচ্ছে। আমি সবাইকে বলবো মানে ফেসবুক অ্যাভয়েড করে বা এরকম কারোর মন গড়া কথা না শুনে তারা চিকিৎসকের পরামর্শ নেয়। এবং আমি আরেকটা অনুরোধ করব, বিশেষ করে সোশ্যাল মাধ্যমগুলি, বিশেষ করে টিভি এবং পত্রিকা, তারা এই সম্পর্কে বিশেষ বুলেটিন বা লিফলেট, এবং যে টিভির যে প্রত্যেকটা টিভিতে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আছে, এখন মানে বিশেষ করে এখন যাতে এই অনুষ্ঠানগুলিতে এই কোভিডকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে জনগণ অবশ্যই উপকৃত হবে। এবং আমাদের সমস্ত প্রয়াস থাকবে যে ডিজিজ কন্ট্রোল এবং ডিজিজ স্প্রেড প্রিভেনশন করা, এবং প্রিভেনশন করতে পারলে আমাদের সাকসেস অবশ্যই ভালো থাকবে। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং যারা এই অনুষ্ঠান দেখছে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম। দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।